জানেন, আপনার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে বিশেষ মনে হয় এই মুহূর্তে এই সময় এখানে যেন থেমে যাক। ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের গাড়ি। জাঙ্কুক গাড়ি থেকে নামতে উদ্যোগ হতে তের মুখে এমন কথা শুনে সে শান্ত চোখে তাকায়। স্মিত হেসে বলে, মুহূর্ত কখনো থামানো চায় না, মন থাকে সব সময়। তবে মানুষ যদি কখনো চায় যে তার পছন্দের মানুষের সঙ্গে নিজের প্রত্যেকটা মুহূর্ত কাটিয়ে দিতে পারে, তুমি কি চাও সেটা? লাজুক চোখে তাকাইতে কি বলবো পায় না সে। আপনাকে দেখে একটা জিনিস বুঝেছি জানেন তো, সব বড় লোকের ছেলেরা খারাপ হয় না। আপনার মতো কিছু মানুষ আজ পৃথিবীতে আছে বলে হয়তো পৃথিবীটা সুন্দর। জাঙ্কুকের মুখটা ফিকাস হয়ে ওঠে। তের কথা ওকে দুর্বল করে তুলছে। জাঙ্কুক যে তের বিশেষ অধিকাংশ জুড়ে আছে সেটা বুঝে ফেলেছে জাঙ্কুক। কিন্তু সেদিন কি হবে যেদিন তের সবটা মনে পড়বে? ও তো সবটা অবিশ্বাস করবে। তের ডাকার চোখে ভাসতে থাকা ভালোবাসা নিমেষে ঘৃণাতে পরিণত হবে। তার শিশির করে ওঠে জাঙ্কুকের। ওদের ভালোবাসা না নিয়ে বাঁচতে পারলেও ঘৃণা নিয়ে বাঁচতে পারবে না সে। ভয়ে নিজের অজান্তে আচমকা থেকে দু হাতে জড়িয়ে ধরে সে। মুহূর্তের মাঝে এমন ঘটনাতে বাগ্রত হয়ে পড়ে। এই স্পর্শে কেন মিশে আছে এত ভালো লাগা? সে মনে মনে বলে ওঠে, কেন উতলা হয়ে পড়ি আমি এভাবে আপনার স্পর্শে, যেন আপনার ছোঁয়া এর আগেও আমি পেয়েছি। সেসব কথাগুলো মনে থেকে গেল, মুখের বাইরে আর বের হলো না। হাত আস্তে আস্তে করে উঠে জাঙ্কুকের পিঠে হাত রাখতেই জাঙ্কুক ছেড়ে যেতে গিয়ে স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, সরি, আই এম সরি। বলে যখন এত দ্রুত বেরিয়ে চলে যায় যে তের মনে হলো মানুষটা হয় মেরে গেল। আপনার এই অদ্ভুত ব্যবহার কারণ কি জাঙ্কুক? আপনি কি আমায় ভালোবাসেন? তাহলে কেন স্বীকার করেন না? কেন এতটা রহস্যময় করে রাখেন নিজেকে? বাইরে তাকে আনমনে কথাগুলো বলে উঠেতে, কিন্তু উত্তরগুলো পাবে কোথায়? নেই উত্তর। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস। বাড়ির ভেতরে ঢুকে যায় সে। দরজা পেরিয়ে ঢুকতে ইসানকে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা দেখে একটু ঘুরে কুচকে তাকাইতে, কি ব্যাপার চেনি আপু, এত হাসি কেন মুখে? ঘরে চা দেখতে পাবে। কি আছে ঘরে? জানি ঠোঁটে ঠোঁট চেপে ঘরের দিকে ঠেলে দেয় দেখে। বেডের কোণে বসে থাকা মানুষটিকে দেখে খুশিতে ঝলমল করে ওঠে তের মুখ। তার আড়াল থেকে দেখে জাঙ্কুক। তের বাচ্চা মেয়ে দেখে মনে পড়ে তেজুর কথা। অল্প দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তোমায় দেখে বছরের পর বছর কাটিয়ে দিতে পারি। তুমি সাধারণ মাঝে অসাধারণ। তুমি আমার হৃদয় এমনভাবে কেড়ে বসেছে, এই 39 বছর বাড়ি দিয়েও ভুগতে পারলাম না তোমায়। তোমার হাসি আমাকে হাসায়, তোমার কান্না আমার হৃদয়ের রক্তগুলো সৃষ্টি করে। এ কেমন কঠিনতম অনুভূতি। দুনিয়ার সব থেকে কঠিন অনুভূতির শিকার আমি, শুধু তোমারই জন্য কিছু জান। ইয়ানো ভাই, সিমিন তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ হলো মাত্র। কেমন আছিস আমার মিষ্টি বোনু? এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে ভাইয়া, তা কেন হবে? ও খুব ভালো আছে। ইয়ানো ভাইয়া, জিমিন একদম ঠিক বলছে। আমার এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না। জাঙ্কুক আমার কোনো অসুবিধা হতেই দেয় না। তবে তোমাদের সাথে থাকতে খুব কষ্ট হয় জানো তো। প্রথমে বুঝেছিলাম জাঙ্কুক ছেলেটা বেশ ভালো। আর আমাদের ছাড়া বলিস তো, তাহলে আমাদের কথা ভুলে যা। বাড়িতে ফিরে মায়ের কষ্ট তুই থাকতে পারিস না বোন। মামি মা ভালো আছে তো? মায়ের কথা বলছিস? এখন নিজেই সব করে, আমি যতটুকু হেল্প করি ততটুকু। নিজেই না ভালো হয়, তার অবস্থার জন্য নিজেই দায়ী। তুই চোখ ছোট করে তাকায়। আচ্ছা তে, আজ এখানে আসার একটা কারণ আছে, বলতো সে কারণটা কি? বলে ফেলতে ভাবনায় মগ্ন হয়ে পড়ে। কয়েক সেকেন্ড পরে মুখে হাসি ফুটে উঠে বলে, আজ কত তারিখ? কাল আমার জন্মদিন না? ঠিক ধরেছিস, কাল তার জন্মদিন। ওয়াও, ইন্টেলিজেন্ট মাই কিউট সিস্টার। হাসিটা নিমেষে মিলে যায়, শুকনো হয়ে যায় তার মুখ। বেড থেকে উঠে দাঁড়ায় সে। জাঙ্কুক পুরো বিষয়টা আড়াল থেকে লক্ষ্য করে। যার কাছে পর্দা ধরে দাঁড়াইতে বিষণ্ণতা ছেয়ে যায় ওর মুখ। কি হয়েছে তে? তোর মুখে হাসি হঠাৎ ফুয়ে গেল যে? রাইট, বাট হোয়াই? কি হয়েছে বনু? কাল আমার জন্মদিন, অথচ যারা জন্ম দিয়েছে তারা আমার জীবনে নেই। 22টা বছর পার করলাম তাদের ছাড়া, কিন্তু মনটা এখনো কোথাও না কোথাও বিশ্বাস করে আমার মা বাবা আজও বেঁচে আছে। ওরা থেকে কি বলে সান্ত্বনা দিবে খুঁজে পায় না। তের মলিন হওয়া চোখ মুখের দিকে অসহায় দৃষ্টি তাকায় জিমিনিয়ানো। চেয়ারের উপরে পা তুলে ডান হাতে সুনিতে লিখে বসে আছে ঝুঁকঝুক। ও নিজের চোখে বিশ্বাস করতে পারেনি আজ। গ্লাসে থাকা পানিও এক ঠোকে শেষ করে মাথা হেলে বসে থাকে সে। ভার কণ্ঠস্বরে বলে ওঠে, তাহলে কি লিসাইতেছু, নাকি আমার কথা ভুল হচ্ছে? না না, আমি নিজের চোখকেও বিশ্বাস করছি। তাহলে বেশ সাধারণ মানুষ। আর লিসাইতেছু না না, চোখের ব্যবস্থা করতে হবে মেয়েটার। আর ওই জাঙ্কুকেরও, ওর থেকে দূরে সরাতে হবে যে কোনো উপায়ে আর যে কোনোভাবে।
আর বিভিন্ন বিষয়ে ভাবতে ভাবতে তার ঘরে অত্যন্ত হয়ে ঢুকে পড়ে কেউ। এমন কাণ্ড দেখে জংশুকে চোখ লাল করে বলে ওঠে, কি হলো, ঘরে অনুমতি নিয়ে ঢুকতে হয় জানিস না? হয়ে গেছিস নিয়ম কানুন? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, না ফ্রেন্ডস, তবে খবরটা এমন সে দ্রুত আসতেই হলো। কি খবর বল, বলে বিদায় হ। আমার ভালো লাগছে না, ছেলেটি ভয় পেয়ে বলে ওঠে, আমাদের তো আর একজন মরে গেছে প্রিন্স। চুপিতে থাকে জংশু, দাঁড়িয়ে পড়ে চেয়ার থেকে, তো পা ফেলে এগিয়ে এসে চোখ গরম করে জানতে চায়, কে কে মারা গেছে? ওই যে ভ্যাম্পের ওই সুন্দর মেয়েকে যে দেখেছিল সে মারা গেছে। পুরোটা শুনে আগে বড় বড় নিঃশ্বাস ফেলে থাকে জংশু। নিয়ন্ত্রণ রাখতে না পেরে নিজে আসল ধারণ করতে সময় নেয় না জংশু। গাইতে বলে ওঠে, চলে যা চোখের সামনে থেকে, নাহলে তোকে। সেটি হয়ে তৈরি ভাই। জংশু ভেবেছিল লিসা তেজু কিনা নিচে হতে ওই অলসবটা কাজে লাগাবে, কিন্তু পারল না। রাগে করে ফেটে পড়লো সে। সন্ধ্যার ছাদে দাঁড়িয়ে আছে তে, ওর মনটা ভীষণ খারাপ লাগছে। তাকিয়ে আছে ওই দূর আকাশে। কেন গেছিল আজকে হসপিটালে? জঙ্কুর কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকাইতে জঙ্কুকে প্রশ্নের জবাব দিতে নেয়, কিন্তু তার আগে থামিয়ে দেয় জঙ্কু। সে এগোতে এগোতে বলে, একটা কথা কান খুলে শুনে রাখো, আমাকে না বলে কোথাও যাবে না তুমি। এটা আমার রিকোয়েস্ট নয়, অর্ডার। আর আমার অর্ডার কেউ অমান্য করুক সেটা আমি মোটেও পছন্দ করি না। সবটা শোনার পর এবার শ্বাস করে বলে ওঠে, আপনি পুরোটা একটু বেশি সিরিয়াসলি নিচ্ছেন। সংসক বিপদে ছিল তাই টাকাটাকে নিয়ে এত চিন্তা কিসের তোমার? তোমার একটাই সমস্যা, কারণ বিপদ দেখলে তুমি ঠিক থাকতে পারো না। তবে এর জন্য নিজের কত বড় বিপদ হতে পারে জানো তুমি? ডু ইউ হ্যাভ এন আইডিয়া? লিসেন, ইউ আর মাই রেসপন্সিবিলিটি। তোমাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। সো এবার থেকে যেখানে যাবে এবং যা করবে সব আমাকে বলে করতে হবে তোমায়। ইজ দ্যাট ক্লিয়ার তে? কথা শেষ করে জাঙ্গুকের দিকে খেয়াল করে। তে মলিন মুখে তাকিয়ে আছে ওর দিকে। রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে। তবে তার মলিন হওয়ার পেছনে জাঙ্গুকের রাগের কোথাও তো জড়িয়ে নেই। তার খারাপ লাগাটা অন্যখানে। সে মনে মনে ভাবতে থাকে, আমি জাঙ্গুকের দায়িত্ব মাত্র। সে কারণে হয়তো জাঙ্গু এতটা কেয়ার করে আমাকে। এসব থেকে হৃদয়ের মাঝে দিয়ে ভাঙচুর সৃষ্টি হয়। তে ভেবেছিল জাঙ্গুকের হয়তো তার প্রতি কোনো অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু সে ভুল ছিল। তে মিনকে বলে ওঠে, আর এমন হবে না। সাথে যাওয়ার জন্য পা বাড়াতে নেতে দুইটা পা ফেলতে একটা হাত শক্ত করে আবদ্ধ করে নেয় তাকে। পিছনে ফেরার সময়টা পায় না সে। তার আগে কেউ তার সঙ্গে মিশিয়ে নেয়। আর মানুষটিকে সেটাতে বেশ ভালোভাবে জানা। পিটপিট করে তাকাতে কি হলো যে মাথা নিচু করে ফেলেছে। রাগটা বেশি দেখিয়ে ফেলেছি, সরি, ভেরি ভেরি সরি। এর মাঝে কোনো পরিবর্তন দেখা যায় না। যেমন হাতের বাদন হালকা করে গম্ভীর করে বলে ওঠে, আমি কিন্তু সরি সবসময় কাউকে বলি না, তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আমার সরি। এবার ফাঁকা চোখে তাকাইতে তুই সত্যি ওর হাতের সাথে জাম করে নিজের হাত আপ্ত করে নেয়। ইউ আর নট অনলি মাই রেসপন্সিবিলিটি। তুমি আমার কাছে এমন কেউ যার সঙ্গে আমার ভালো লাগা খারাপ লাগা সবটা জুড়ে আছে। তুমি এমন কেউ যাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। শুধু আমার দায়িত্ব নাও তুমি। তের পানি আসে, ঠান্ডা হয়ে যায় তার পুরো শরীর। অন্ধকার চারিদিকে। এই ঝাপসা আলো দুটো মানুষ একে অপরের দিকে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। এই যেন হাজার বছরের তৃষ্ণা। রাত 11:30। টেবিলে মাথা রেখে পড়তে পড়তে একসঙ্গে ঘুমিয়ে পড়েছে। চারিদিকে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মাঝে কারো পায়ের শব্দ। পায়ের শব্দটা আস্তে আস্তে প্রবল হচ্ছে। হেঁটে আসছে তের ঘরের দিকে। টেবিলে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে বিড়বিড় করেছে তে। এই বাতাসের মাঝেও ঘামছে। ওর কপাল কয়েকটা ভাস স্পষ্ট। অতি উত্তেজিত হয়ে একসঙ্গে সে বলে ওঠে, আমি মরতে চাইনি, মাইনে ধন্যবাদ। মেরে ফেললে, নিজের ছোটটা করে কি ফেলে তুমি? কেন করলে এত সব অভিনয়? তোমার অভিনয় শুনেছি আমি। আমি তো অভিনয় করিনি, সত্যিকারে ভালোবেসেছি। এই ভালোবাসার ফল কি এতটাই বিষাক্ত যে প্রাণটাই কেড়ে নিলে? বুঝে থাকা প্রাণ শক্তি বেরিয়ে আসে অশ্রু। তে পেটে হাত দিয়ে ঘুমাতে থাকে। একসময় দরকারে উঠে পড়ে তে ছটফট করতে থাকে। জাঙ্গু এসেছিল ঘরে, তেকে ধরে চেপে তো নিজের সাথে। উনিতে বারবার বলে চলেছে, খুনি তুমি, শুধু মানুষের নয়, ভালোবাসারও খুনি তুমি। মেরে ফেলেছো আমায়। সে ছাড়ানোর চেষ্টা করতে থাকে নিজেকে। জাঙ্গু আটকে ওঠে, ভিতরটা কেঁপে ওঠে তার। তাহলে কি তের সবটা মনে পড়লো? আর ভুল বুঝতে শুরু করলো জাঙ্গুকে। সে আলতো করে হাত রাখে তের গালে। অসহায় ভঙ্গিতে বসে পড়ে এক হাঁটু বেড়ে। তে, এটা আমি তে, কোনো খুনি নয়। জাঙ্গুকে দেখে তের ছটফুনি বন্ধ হয়ে যায়। থামে থাকে সে। মাথা হাত দিয়ে বলে ওঠে, স্বপ্ন, আবার সেই স্বপ্ন।
উঠতে চাই এর থেকে। এই অদ্ভুত এটা মারা যাওয়ার যন্ত্রণা আমি কেন অনুভব করি? তার মানে তুমি স্বপ্ন দেখছিলে? কে মাথা দোলায় নিশ্চিন্ত হয়ে জাঙ্কুক তৎক্ষণাৎ বিভ্রান্ত হয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি এই সময় এখানে কি করছেন? সোজা হয়ে ওঠে দাঁড়ায় জাঙ্কুক। তোমাকে ডাকতে এসেছিলাম, একটা জায়গায় নিয়ে যাবো, যাবে? কোথায়? না বললে কি যাবে না? বিশ্বাস করতে পারছো না? এভাবে বলবেন না, আপনাকে বিশ্বাস করার আগে যেন নিজের উপর থেকে বিশ্বাস উঠে যায় আমার। চোখের হাসি প্রসারিত হয়, তের হাতে ধরে বেরিয়ে আসে দুজনে। অন্ধকার ঘর, খাদের দিনে চাপা আর্তনাদ ভেসে আসছে চার দেওয়ার বন্দি ঘরের ভেতর থেকে। মুখে ভেতর লাল কাপড় তাদের, অন্ধকারে থাকতে তাদের জীবনটা পুরো অন্ধকারে ছেয়ে গেছে। তবু বসে আছে কারোর আশায়। দরজা দিয়ে প্রবেশ করে শয়তানের অস্ত্র পরা আছে কিং লুসিফার। তার মুখে শয়তানকে হাসি দেখে পিটপিট করে তাকায় বন্দি থাকা মহিলা এবং পুরুষটি। কিং লুসিফার এগিয়ে আসেন তাদের দিকে, দাঁড়িয়ে একটু ঝুঁকে তাদের মাঝের লোকটি মুখে গুজে থাকা কাপড় নিচে টেনে দেয়। বন্দি থাকা লোকটি হিসি বলে ওঠে, কেন এসেছে ঘরে? এতগুলো বছর বন্দি রাখলে, এখন বন্দি এসে চুপচাপ, তা তো তোমার শান্তি হচ্ছে না? বন্দি রাখতে চাইনি কি তোমাদের? তোমরা অযথাই তোমাদের আদরের মেয়ের জন্য এত কষ্ট করে নিজেরাই বন্দি হয়ে থেকেছ। তোমরা যদি তোমাদের মেয়েকে আমার হাতে প্রথমেই তুলে দিতে, তোমাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিতাম, থাকতো তো না আমার এই অন্ধকার রাখছে। তাদের দাঁত পিছু কথাটা বলে ওঠেন কিং লুসিফার। শেষ উপেক্ষা করে লোকটা আবার চেঁচে বলে ওঠে, তোমার মতো সবাই নির্দয় নয়। যাকে আমরা জন্ম দিয়েছি তাকে যদি নিরাপদে না দিতে পারি তাহলে কিসের পাবো আমরা? আজ 22টা বছর হতে চললো, আজ আমাদের মেয়েকে পাও নেই, আর আমরাও বেঁচে আছি। আমাদের মেয়েকে তোমরা পাবেও না কখনো। কিং লুসিফার উন্মাদের মতো হাসেন। শয়তানের রাজা আমি, আমার ক্ষেত্রে কোনো কিছু অসম্ভব নয়। হ্যাঁ, তোমাদের মেয়েকে খুঁজে বের করতে আমার সময় লেগেছে ঠিকই, কিন্তু অবশ্যই খোঁজ পেয়ে গেছি। খুব তাড়াতাড়ি তোমাদের মেয়ের লাশ পড়ে যাবে। বলে থাকা লোকটি আর মহিলাটি কিছু বলার আগে তার মুখের বাঁধন শক্ত করে বেঁধে দিয়ে হনন করে বেরিয়ে চলে যায় কিং লুসিফার। আবার অন্ধকারে ঢেকে যায় দুটো প্রাণীর চিহ্ন। নিজের মেয়ের কথা ভেবে চোখের কোণা দিয়ে পানি ঝরে পড়ে মহিলাটির। কারোই জানা নেই সামনে কি হতে চলেছে। ওদের পাড়ে এসে থামে জাঙ্কুকের সাদা গাড়িটা। কে? কি করছেন? চুপ। বিশ্বাস করে যখন এতখানি এসেছো তখন আরেকটু বিশ্বাস করে গন্তব্য পর্যন্ত চলো। কে আর পালন করতে পারে না। দেখে একটা সুন্দর জায়গায় নিয়ে আসে জাঙ্কুক। কিন্তু দেখেই অনেক খুশি, ভীষণ সুন্দর চারিদিকটা, মাতাল করার মতো মনোরম দৃশ্য। আচ্ছা, এখানে কি আসার কোনো বিশেষ কারণ কি আছে? জাঙ্কুকের কাছে থুতনি রেখে বাঁকা চোখে তা প্রিয়সীকে দেখে চলেছিল। দেখতে দেখতে আনমনে বলে ওঠে, তা অবশ্য আছে। কি কারণ? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে। সেটা তো আমার থেকে তুমি ভালো জানো। কার পাতে বিষয়ময় সুযোগ দৃষ্টিতে তাকাইতে হতভম্ব হয়ে কথা ওড়ায়। আমি? তুমি। জানো রহস্যজনক কথাগুলো রহস্য উদ্ঘাটন করতে মগ্ন হয়ে পড়ে কে। এতে ব্যর্থ হয়ে একদম নদীর হাড় হিম পড়া নদী পা ডুবিয়ে বসে পড়ে সে। মূর্তির মাঝে বসে যায় জাঙ্কুক নিচেও থপ করে বসে পড়ে তীর পাশে। মাথা দুষ্টুক্তি চাপে ইচ্ছে করে পা পানির মাঝে নাড়িয়ে লাগিয়ে দেয় তের পায়ের সাথে। চমকে টাকা শুকনো ঢোক গিয়ে লালের চোখে তাকাইতে পা শরীর নিয়ে কোনো নিচে সাথে থাকে। আবার জাঙ্গা পা গিয়ে থাকে তের সঙ্গে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এরা জাঙ্গু ইচ্ছে করে করছে। তে দুষ্টুমি ছেড়ে নিজের পায়ের নখ জাঙ্গুকের পায়ে একটু উপর বসিয়ে দিতেই চকিতে তাকায় জাঙ্কুক। এই, এটা কি হলো? জাঙ্কুকের প্রশ্নেতে না জানার ভান করে চমকে ওঠার ভান করে বলে, কই কি হলো? তুমি কি করলে? কই কি করলাম? পরেই তে হাসতে থাকে। তের হাসি দেখে জাঙ্কুক আগের মতো শান্ত হয়ে পা সরিয়ে তের পায়ে স্লাইড করতে থাকে। এবার তে পুরোপুরি দমে গিয়ে মাথা নুয়ে বসে থাকে। ওরা জাঙ্কুক ইশারা করে আকাশের দিকে তাকাতে বলে দেখে তে ভুরু খুঁজতে আকাশের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে আকাশে জলের করে ওঠে কিছু একটা লেখা ভেসে ওঠে বড় বড় করে। সেখানে একা হ্যাপি পার্টিতে মুখে হাত দিয়ে হতবাক হয়ে দেখে দৃশ্যটা। একবার আকাশের দিকে তাকায়, একবার জাঙ্কুকের দিকে তাকাইতে কাছে ঠেসতে একবার সামনে ফেলে পকেটে দু হাত করে জাঙ্কুক চোখ বুঝে বলে, বাপ্পা তোমার জন্মদিন আজ, জানতাম না তো। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইতে এই যে নিজেই এসব কিছু করে আবার না জানার ভান করছেন। অ্যাক্টিং এ আপনি বেজায় কাঁচা, বুঝলেন? তাই? তাহলে কোনটা ভালো জানতে চাই জাঙ্কুক। তে কিছুক্ষণ ভেবে বলে ওঠে, ফাইলেন। আপনি যখন সেদিন ভাইরালের সুর তুলছিলেন সেদিন অন্যদিন হারিয়ে গিয়েছিলাম আমি। ওই সুরটা আমাকে খারাপ করে ফেলেছিল। আবার শুনতে চাও ভাইলানের সেই সুর?
প্রকট হয়ে তাকাইতে তার সঙ্গে রাজ্যের বিষময়। জাম কিছু না বলে দ্রুত চলে গেল কোথাও। কাছে হাতে কিছুক্ষণ অপেক্ষা করতে আবারও দেখা যায় জাঙ্কুককে ওর হাতে ভাইলেন। এটা কোথায় পেলেন আপনি এই সময়? আমার গাড়িতে ছিল। চলো কাজ তুমি বাঁচাও, ভাইলেন আমার সঙ্গে। আগে যেমন পাঠাতে হালতে এসে হেঁটে এসে তের হাতে ধরিয়ে দেয় ভাইলেনটা। জাঙ্কুক বিস্ফোরিত হয়ে তাকাইতে। মানে মানে তো অনেক কিছুই। কিছু জিনিসের মানে সবসময় জানতে নেই, সময় বলে দেয় কিছু জিনিসের মানে। এখন চোখ বন্ধ করো। কথা না বাড়ি আবেশে চোখ বন্ধ করিতে তারা দুজনে একই ভাবে সুর তুলতে থাকে। রাতে জাঙ্কুকের হাত সুরে সুরে মুখরিত হয়ে ওঠে তাদের রাত। এই সুর খুঁজে পায় তারা অন্যরকম ভালোবাসা। কবিরাতে বাইরে পৌঁছাতে জাঙ্কুক তে নিজের রুমে যেতে নেয়। তখন জাঙ্কুকের বাম হাত নিজের মুঠোয় নিয়ে হাতের উপরে চুমুতে বসে নিজের হাত মুঠো করে ফেলতে গায়ে দেখা যায় গোলাপি বর্ণের আভা। স্ট্রবেরি হওয়ার চেষ্টা করছো? আই লাইক স্টোরি। সুখে তাকাতে জাঙ্কুকের কথাটি শুনে নিজের চোট কামড়ে ধরে ভাবতে থাকে জাঙ্কুক কি করে জানলো যে ওর কালে স্ট্রবেরি রঙে পরিণত হয়েছে। জাঙ্কুক একটু আসে জাঙ্কুক অন্যটা আজ করতে পারে। জাঙ্কুক শীতল গলায় বলে যদি না ছাড়ি। তে থমকে চায়, তার মুখ থেকে বের হয় না কোনো শব্দ। বলতে ইচ্ছে করছে তার ধরে রাখুন না, আমি তো তাই চাই, শুধু আপনার শেয়ার করার অপেক্ষায়। কথাগুলো হৃদয় থেকে চায়। লাজুকতা ঘিরে ধরে তাকে জাঙ্কুকের হাতে একটা ব্যাগ ধরে দেয়। প্রশ্নের সুযোগ চেয়ে নিয়ে তাকাইতে, তবে কিছু জিজ্ঞাসা করবার আগে জাঙ্কুক নিজ থেকে বলে ওঠে এই যে কাল আমাদের বাড়িতে একটা পার্টি আছে, তুমি এলে আমার ভালো লাগবে। ইভিএন অফিসের সকলেই আসবে, সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে আসতেই পারো। তে মাথা নাড়ে দ্রুত ভিতরে ঢুকে পড়ে। জাঙ্কুকের সময় টিকতে পারছে না সে। কয়েক ঢুকে টি টেবিলের উপরে ব্যাগ রেখে চেয়ারে বসে পড়েতে চোখ বন্ধ করে আজকে রাতের কথা ভাবতে থাকে। এই ছিল এক মহাময় রাত, সঙ্গে ছিল এক মহাময় পুরুষ যার মাঝে আকৃষ্টকর নির্ভর হয়ে পড়েছে কে, যার সঙ্গে একদিন কথা না বলে যেন মর্মর অবস্থা হবে। এটা কি তুমি ভালোবাসা? এর প্রথম কি আমাকে নিয়ে এতটা ভাবে? আমি তো আমার মানুষকেই চেয়েছিলাম। উনি কি তবে সেই যে আমার ভাগ্যে লেখা আছে? আত্মার কথাগুলো একা বলতে থাকে। তার এই সুন্দর সুন্দর ভাবনার মাঝে ফোনের আলো চলে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় কারণ নম্বর থেকে মেসেজ এসেছে। বিস্মিত হয়তে এখন রাত পরে একটা, এই সময় কারোর মেসেজ, তাও আবার আননোন নম্বর থেকে। ব্যাপারটা অদ্ভুত। দিয়ে না ম্যাচটা অন করতে খুলতে যাইতে যাকে তুমি বিশ্বাস করো, যার উপর তুমি নির্ভরশীল হয়ে পড়েছ, হতে পারে সে তোমায় নিয়ে শুধু খেলছে আর নিজের সত্যিটা লুকাচ্ছে। বা ফ্লোরিতে ধরপরে উঠে দাঁড়াতে ওদের উত্তেজনায় দ্রুততার সঙ্গে মেসেজটা রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত হয়। কি আপনি এবার মেসেজে কি বলতে চান? কথাগুলো লিখে সেন্টে ক্লিক করতেই সেন্ট ফেল দেখায়। অজানা আতঙ্ক ছাপ পড়ে তের মুখে। উফ, এই লোকটা কেন এবার সেসব কথা বললো কে জানে। কিছুক্ষণ ধরে ভাবতে থাকে মেসেজটার কথা। বের করে দিয়েছে মাথা থেকে বিষয়টি, কিন্তু কোনো কারণে পারে না। কার উপর নির্ভর হয়ে পড়েছে সে। ক্লাস শেষ করে বের হতে এদের সামনে এসে তারা জংশুক। হঠাৎ করে জংশুকদের পেছনে এসে দাঁড়িয়ে সাদা রুমাল বেঁধে দেয়। আতঙ্কিত হয়ে পড়ে তে। কি করছেন সব? শান্ত হতে। একটা সারপ্রাইজ আছে, প্লিজ কাম, আই রিকোয়েস্ট ইউ। উপায় না পেয়ে সম্মতি জানাইতে জংশুক থেকে সাথে নিয়ে যায়। হ্যাপি বার্থডেতে চোখ খুলতে দেখে একটা টেবিলে করে বড় কেক। এদের কপাল চিন্তা ভাস পড়ে। নাও কেক কাটো। সরি জংশুক, আমি কেক কাটবো না। বাট হোয়াই? কিছুই বলতে পারছে না। ওই জাঙ্কুকের উপর যতটা ভরসা করতে পারে জংশুকের উপর ততটা ভরসা করতে পারে না। জংশুক যতই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে ততই তের কর্মকাণ্ডে রেগে যাচ্ছে সে। কিসের এত অস্বস্তি বোধ তার? কই জাঙ্কুকের সাথে এমনটা করে না তে। তত দাঁত চেপে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে জংশুক। ইটস ওকে, এই তোরা কেকটা নিয়ে যা। জংশুক এর মাঝে একটা অবাক করা কাজ করে বসে। একটা রিং নিয়ে হাঁটু দিয়ে বসে তোর সামনে কোমল ছুঁয়ে বলে আই লাভ ইউ তে। প্রথম দিন তুমি দেখেছি সেদিন কখন কীভাবে তোমার প্রেমের চালে ফেসে গেছি বুঝতে পারিনি। হয়তো কি বলে লাভ ইট ফার্স্ট সাইট। চেষ্টা করছি তোমার কাছে আসার, কিন্তু নিজের মনের কথা চেপে রাখার স্বপ্ন আমার নেই, তাই প্রকাশ করে দিলাম। এই আশা যে তুমি আমাকে ফিরে দেবে না। প্লিজ অ্যাকসেপ্ট মি। ওরে তে অ্যাকসেপ্ট করে নিয়ে না এবার। আমার তোর একসাথে বিয়ের বাজে না বা ওটা সম্পূর্ণ করার আগে চোখ গরম করে তাকাই দিয়ে টোটের উপর আঙুল দিয়ে চুপ করে চালিয়েছা। দেখুন আমি আগে বলেছি, এখনো বলছি, আপনারা আমার মাঝে এইসব কিছু আনার চিন্তা ভাবনা করবেন না। বন্ধুত্বের সীমাবদ্ধ থাকতে বলেছিলাম, আমি আপনাকে গ্রহণ করতে পারবো না, সরি। এবার নিজে রাখতে পারে না জংশুক। আরে মেয়ে উঠে দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে বলে কেন দে, কি কমতে আছে আমার মধ্যে? আমি ফলক টাকার অভাব নেই, দেখতে ভালো, তোমাকে ভালো রাখতে পারবো,
তবে কেন আমি আর তুমি এক হতে পারবো না তে? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। পারাপারি করবেন না, নিজের সীমানায় থাকুন। চল লিসা। লিসার হাত ধরে রানাদের ছাদ থেকে নিচে নেমে আসেতে শুধু তার যাওয়ার মানে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিং হাতে জোরে চেপে ধরে বলে, ওকে আমার দেখতে চাই আমার কাছে না আসে কোথায় যাও তুমি মিশতে। তে পারিয়ারা গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। তুমি তৈরি হয়ে গিয়েছো? হ্যাঁ আমি তৈরি। জেনে আলতে এসে দেখে দেখে মুগ্ধ হয়ে পড়ে। আনমনে বলে ফেলে, প্রতিবারই সৃষ্টিরা তোমাকে মনোমুগ্ধ করার সৌন্দর্য দান করেন। প্রতিবার বুঝতে না পারলে কয়েক মুহূর্তের মতো সংকোচ নিয়ে তাকাকে। প্রতিবারই মানে নিজের উপর অতম্ব হয়ে বেশি মুখার জানি নিজের ঠোঁট কামড়ে ধরে ভাবতে থাকে কোন ভাড়া দেওয়া চায়। তখনই পেয়ে ছোট গাড়ির হর্ন। বিষয়টা চিপে যাওয়ার জন্য চাই দ্রুততার সঙ্গে বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো নয়তো জাঙ্কুক রেগে যাবে। জেনে যে শরীরের মতো পালিয়ে যায়। তর্মের কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকে অথবা হাঁটা দেয় বাইরের দিকে। আজকে পার্টি রাখার একমাত্র কারণ হলো ব্যাট রাজ্য আগের মতো ফিরে পেয়েছে সবাই। তো বাকিদের কাছে পার্টির কারণ হচ্ছে তারা কোম্পানির বড় ডিল পেয়েছে। তাছাড়াও আজকে পার্টি রাখার একটা গোপন কারণ রয়েছে যা শুধু কিং নাম ছিল আর রসি জানে। কারণটা কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হবে। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে জাঙ্গুকে খুঁজতে থাকেন নামজুন। ঘড়িতে সময় দেখে উনি। ছেলেটা তো এত দেরি করে না, আজকে ওটা কি হলো? সুভা জাঙ্গু ঘরে গিয়েছিলে? ও রেডি হয়নি? না না মানে ড্যাড আমি তো ওর ঘরের সামনে গিয়েছিলাম। ভাইয়াকে তো চেনই, ঘরের দরজা বন্ধ ছিল। একবার দেখেছিলাম ও বলে রেডি হয়ে নিচে আসছে। ও বলে সরে আসেন কিম নামজুন। ওরা ট্রাই প্রশ্ন করে ওঠেন, হোয়াট ইজ ইউর সোন মিস্টার নামজুন? নামজুন কিছু একটা উত্তর দেওয়ার আগেই জামাকে রাস্তা থেকে ইশারা করে বলে, ডিয়ার হি ইজ। ওহো দিস হ্যান্ডসাম গাই লাইক ইউ। নামজুন শব্দ করে হাসেন। মনের সঙ্গে যুদ্ধ করে বাড়িতে এসে উপস্থিত হয় জঙ্কুক। মুখে স্নিগ্ধ মাখা হাসি ফুটে উঠে ওর। অনেক ভাবনা চিন্তা করে আজকে থেকে নিজের মনের কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সে সঙ্গে রয়েছে তার ভয়। এতদিন ভয়ের মুখোমুখি না হয়েও হুট করে ভয় করছে ওর। একবার যদি তের আগের কথা মনে পড়ে যায় তবে সবটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে প্যান্ট পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে মানুষের ভিড়ের দিকে। হঠাৎ করে ওর চোখ চায় এক কিছুটা পায়ের ওপর। এগিয়ে আসে সেই পা জোড়া। চোখ উপরে তুলতে হৃদয় স্পন্দনের গতি 10 গুণ বেড়ে যায়। চোখে একটা যায় তার প্রিয়সী ওরকম বলে ওঠে, এক্সকিউজ মি। তার সামনে থাকা ব্যক্তিদের থেকে চলে আসে জঙ্কুক। একটু একটু করে চাউ করতে দুইজন এগিয়ে আসে। একসময় থেমে যায় দিয়ে চাউ অনেকটা কাছে চলে আসে। সো বিউটিফুল। তে লাজুক হাসি হেসে মাথা নিচু করে হাসি বজায় রেখে বলে, থ্যাংক ইউ জঙ্কুক। চোখ তুলে জঙ্কুর দিকে তাকাইছে। নীল চোখ ছোড়া এই অদ্ভুত চাউনি দেহ তাকে নেশা লাগিয়ে দিচ্ছে। মুহূর্তেই চোখ নামে নেয়তে বলতে সাহস পায় না নিজের মনের কথা। কতক্ষণ চাপা রাখতে পারবে সে নিজেও জানে না। প্লিজ আমার সামনে থাকতে না পেরে অন্যদিকে হাঁটা ধরে। কি করছেন? আমার সঙ্গে সঙ্গে হাঁটছেন কেন? নয়তো তুমি বিপদে পড়বে। আমি? কেন? ইয়েস তুমি। জানো তো প্রথম দিন তোমাকে ঠিকই ধরেছিলাম। তুমি প্রচণ্ড বেখেয়ালি। চোখ ছোটো ছোটো করে তাকাইতে লোকটা দেখা আবার করতে চাইছে এবং বেরোর মতো ফুলিয়ে পড়ে। দেখুন আপনি কিন্তু মিশতে ড্রেসটা যে পরেছেন তা ভালোভাবে পরতে পারতেন তো। আপনার পিঠের একটু উপরে যে ড্রেসের ফিতারা সেটা বাঁধতে ভুলে গেছে। কিসব বাজে কথা বলছেন? আপনার পিঠের ওপরের তিলটা কিন্তু বোঝা যাচ্ছে মিশতে। ঠকলে থেমে যাইতে লজ্জায় কাঁপড়িতে ওঠে ও। আশেপাশে লোকটার মতো জায়গা না দেখে কাদা মুখ করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ভুরু নাচিয়ে তাকায়। হুটহাট করেই জাঙ্কুক বলে ফেলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তোমার হেল্প করতে পারি। সঙ্গে সঙ্গে এমনভাবে তাকাই যেন জাঙ্কুক বিশাল বড় অপরাধ করে ফেলছে। জাঙ্কুক চোখ বড় করে বলে, এই না আমি ভালো ছেলে। এখন তাহলে তুমি কাকে খুঁজে নেবে নাও। পাখা রেখে সেখান থেকে চলে যেতে না জাঙ্কুক। তো তাদের করে ওর হাত ধরে ফেলে। জাঙ্কুক জানতো এমনটাই হবে। কোথাও যাবেন না প্লিজ, আমাকে হেল্প করুন না। জাঙ্কুক আশেপাশে তাকায়, তারপর আঙুলটা নিজের দিকে তাক করে বলে, কে আমি? তে ঠোঁট উল্টে মাথা তোলায়। জাঙ্কুক কিছুক্ষণ তের অসহায় চেহারা উপভোগ করতে থাকে। তারপর হো হো করে হেসে দেয় পোকা পড়ে যাইতে। কোনো মতে জাঙ্কুক হাসি থামিয়ে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি এতটাও খারাপ নই বুঝছো। আমি জানিকে ডেকে আনছি, ওকে। জাঙ্কুকের হাতারা শক্ত করে চেপে ধরে দিয়ে সুটুটে বলে ওঠে, আপনি যাবেন না প্লিজ। চুল খোলা নেই পিছনে, খোলা পিঠ। বাকিটা বলতে পারে না তে। ফোন লাগায় জানির কাছে। জানিকে ফোন করেও পায় না জাঙ্কুক উপায় না পেয়ে তেকে তার ঘরে নিয়ে আসে। আমি জানিকে ডেকে নিয়ে আসছি, তাড়াতাড়ি আসবেন কিন্তু।
স্যাম ঠাস করে চোখ টিপ দিয়ে বলে, এই গেলাম আর এই এলাম। সঙ্গে সঙ্গে ঝড় গতিতে হাওয়া হয়ে যায় জাংকুক। মিনিট 5 পর দেখা মেয়ে তার সঙ্গে চেনে আছে। ওর তোমাকে দরকার, যাও ফার্স্ট। চেনি বাথরুমে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে পায়ের কাছের রেলওয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। ও আজ সবার সামনে থেকে ভালোবাসার কথা বলতে চায়। সবাই জানবে সে এখনো তার প্রিয়সীকে ভালোবাসে। চিনতে পেরে গেছে তার তেজুকে। চেরা বদলেও তার কিছু যায় আসেনি। ভালোবাসার অনুভূতি তাকে বলে দিয়েছে সে তার তেজু। কিছুক্ষণ পর বেরিয়ে এসেতে জাংকুক কোনো গভীর চিন্তায় মগ্ন। মিষ্টি করে ডেকে ওঠে, শুনছেন? রয়েছে ওরে জাংকুক, কিছু বলা ছিল আপনাকে। জাংকুকের উত্তর আগে এবার শুনতে পাই। জাংকুকের নাম ধরে ডাকছে ওর বাবা। আগে উপরে চাই, তারপর কথা বলি, ওকে? আজকে দিনটা বিশেষ দিন, কারণ শুধু ডিল পাওয়ার জন্যই নয়, আর একটা কারণও রয়েছে যেটা আমি এক্ষুনি বলতে চাই। জিওন জাংকুক মাই সন, কাম হিয়ার। ঘাট থেকে দাঁড়িয়ে থাকে জাংকুক, পাশেই সুগা। সুগা, বাবা কেন আমাকে ডাকছে রে? কেমন কারণ রয়েছে? সুগা তো তোমার তো খাই। আসল কারণ জানতে পারলে জাংকুকের রিয়াকশন কি হবে তা নিয়ে চিন্তিত সে। হাল খাওয়ার চেষ্টা করে বলে, তা তো কে জানতে পারে ভাইয়া? জাংকুক এক লোকদের হাসি মাখা চেহারা দিকে তাকিয়ে একটু নামের কাছে যায়। আমার বড় ছেলে জিওন জাংকুক, স্যার বিয়েতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনারা জেনেও খুশি হবেন যে আমরা মেয়েও ঠিক করে রেখেছি। সবাই খুশিতে হাততালি দিতে শুরু করে, আনন্দ মনাবতে শুরু করেছে না। এই আনন্দের জন্য একজনের জীবনে হয়ে আসে দুঃখ হিসেবে। মুখে হাসি বিলীন হয়ে যায় তের। জানিও ভাগ জাংকুককে বলেছিল তের ব্যাপারে। তের চোখগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখে পানি টলমল করছে তার। বুকের মাঝে ঝড়ের সৃষ্টি হয়েছে, সেই ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে তের মন। চোখের সামনে জাংকুককে নিয়ে সাজানো স্বপ্ন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তে ঠিক আছো? কিছুক্ষণ চুপ থেকে এতে থেমে থেমে বলল, এই জন্য বোধ হয় বলে, জানো তো ছেলেদের স্বপ্ন দেখা উচিত নয়, ভেঙে ফেলে খুব কষ্ট হয়। কষ্ট পার হয়ে আসে এদের নিঃশ্বাস। তাহলে কি ফুলছে জঙ্গের সঙ্গে কাটানোর মুহূর্তগুলো এলেমেলে পায়ে ধাপ ফেলে আসতে ধীরে বেরিয়ে আসে দিয়ে। হঠাৎ বিকট শব্দে চমকে দেখা সবাই জাংকুকের দিকে। সবাই শক্ত করে হাত মুঠো করে নিজের ডান পা ফুলে রাখে জাংকুক। তার পেছন থেকে কাঁচা রোলিং বেশ এলোমেলোভাবে ভেঙে নিচে পড়ে গেছে। পা দিয়ে রাগের ছুটে কাজ ভেঙে ফেলেছে জাংকুক। কপালের রক্ত তপতপ করে চলছে ওর। কেমন একজন নিজের ছেলের এমন ভয়ানক হিংস্র রূপ দিকে ভয় পেয়ে যান। বিষয়টা প্রাকৃতিক দিকে নামজন তার ছোট ছেলে সুগাকে ইশারা করে যেন গেস্টদের নিয়ে গিয়ে নিজে খেতে দেয়। সুগা দ্রুততার সঙ্গে এর বিষয়টা সামলান। জাংকুক নিজের সবুজ চোখ চোরা দিয়ে খুঁজতে থাকে তেকে, পায় না কোথাও, জেনেও নেই তার পেছনে বেরিয়ে গেছে সে। বিতৃষ্ণায় প্রকট হয়ে তাকাত নিজের বাবার দিকে। ট্রাইসে শুধুমাত্র রয়ে গেল নামজন রোজ ও জাংকুক। আমাকে না জানিয়ে, আমার মত না নিয়ে কার সঙ্গে বেট করেছো তোমরা? বিষয়টা হচ্ছে কথাটা পরিপূর্ণ হতে দেয় না জাংকুক। এবার চেঁচে বলে ওঠে, নো এলিগেশন ড্যাড। আমি জানতে চাই কেন তুমি এমন করলে? হোয়াই? তুমি জানো না তোমার ছেলে একজনের জন্য কতটা ব্যাকুল? তুমি জানো না সেটা? কার সঙ্গে বিয়ে ঠিক করেছো তুমি? আনসার মি। দেখ জাংকুক, শান্ত হ। এভাবে কেউ চিৎকার করে কথা বলে না। মেয়েটা ভালো, লিসা নাম। ওর সঙ্গে বিয়ে করলে তুই সুখী থাকবি বাবা। জাংকুক নিজেকে শান্ত রাখতে পারছে না, আর না পারছে কিছু করে নিজের রাগ কমাতে, কারণ সামনের মানুষটা তার বাবা। সিরিয়াসলি হ্যাপি? সে হ্যাপি ড্যাড। যদি অন্য সাথে আমি হ্যাপি থাকতাম তাহলে 39 বছরের অভিশপ্ত নিজের জীবনে বেছে নিতাম না আমি। আমার থেকে চলে যাওয়ার পর আমি অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকতে পারতাম, কিন্তু ওকে ছাড়া আমার দম বন্ধ লাগে বাবা। সেই কারণে সেই অভিশাপ আর সেই শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। আর আজ তুমি বলছো কাউকে বিয়ে করে নিতে? আমার কথাগুলো গভীর হলেও তার কথার ভয়াবহতা বেশ। 4 ঘন্টায় মেখে থাকে শীতলতার মেলা, আজ তার কণ্ঠে রয়েছে আজ প্রকার মধ্যে হিংস্রতা। বেশ, তাহলে শোন, আমি তোকে কেন তেজু থেকে আলাদা করতে চাইছি। ধরে নিলাম তেজুকে তুই খুঁজে পেলি, তারপর ওর আগের সব কথা যখন মনে পড়বে তখন তুই কি করবি? ও যদি তোকে তোর ভুলের জন্য মারার চেষ্টা করে তখন কি করবি তুই? ভুলে যাস না ওর শক্তি কতটা হতে পারে। আমি বাবা হয়ে আমার ছেলেকে মৃত্যুর সঙ্গে কি করে ঘর করতে দিব বল? কিছুক্ষণ চুপ হয়ে যায় জাংকুক। তার ভালোবাসা মানুষ তাকে মারার চেষ্টা করবে, এটা তার কাল্পনিক। অথচ তার বাবা কতদূর ভেবে ফেলেছে। আরেম ভাবেন তার ছেলে হয়তো মেনে নিচ্ছে তার কথা, তবে মুহূর্তে তা ভুল প্রমাণিত হয়। তেজু আমার কিছু করবে না বাবা, ও
ও কিছুই করতে পারবে না, আমার বিশ্বাস আছে ওর প্রতি। শুধুমাত্র বিশ্বাসের জোরে তো তোকে ছেড়ে দিতে পারি না জাঙ্কুক। আমার কথা শেষ কথা, তুই লিসাকেই বিয়ে করবি। আবারও চিৎকার দিয়ে উঠে জাঙ্কুক। সামনে ফিরতে ওর কানে বাজে লিসা নামটি। চিৎকার থেমে যায় ওর। অবাক সুরে নামজনের দিকে তাকিয়ে বলে ওঠে, লিসা? তোর বেস্ট ফ্রেন্ডের নাম? অসম্ভব, আমি বিয়ে করবো না মানে করবো না, দ্যাটস ক্লিয়ার। তোর মরা মায়ের দিব্যি জাঙ্কুক। ড্যাড, বিয়েটা তোকে করতেই হবে। থেমে যা জাঙ্কুক, নিমিষে চোখ চোরা ঝাপসা হয়ে আসর। তুই বাধ্য করলি আমাকে, আমি এমনটা বলতে চাইনি। কিছুক্ষণ স্থিরে দাঁড়িয়ে থাকে জাঙ্কুক, তার চোখের সামনে ফুটে উঠে তার হাসি মাখা চেহারা। চোখ মুখ কিছু বন্ধ করে পাশে থাকা মিউজিকের বক্সটাকে পা দিয়ে লাথি মারতে তার ছিটকে গিয়ে অন্যদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। চোখের ফলকে নিচে নেমে যায় সে। যাওয়ার আগে নামজনকে বলে যায়, ঠিক করলে না তুমি ড্যাড? ফার্মহাউসে খোলা বারান্দায় এক মনে দাঁড়িয়ে আছে দেব। তার চোখে নেই ঘুম নামের কোনো বস্তু। অবলক দৃষ্টিতে আকাশের তারাগুলো দিকে তাকিয়ে থেকে সে বলে ওঠে, রাতের ওই অন্ধকারে ঢাকা আকাশটার আলোকিত করার জন্য রয়েছে তারা আর একটা সুন্দর চাঁদ, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার এই অন্ধকার জীবনটা আলোকিত করার জন্য কেউ নেই। ঠিক খেয়াল করে তার গলা ভিজে যাচ্ছে। চোখে নিচে হাত রাখতে বুঝতে পারে তারা অশ্রু গলা ভিজিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে। তার পরনে এখনো সে জাগকের দেওয়া বেগুনি গ্রাউন্ড। চোখের উপর হাত রেখে নিজের উপরে নিজের মায়া হয় তের। চোখ থেকে পড়া পানির উদ্দেশ্য করে বলে ওঠে, আর কত বলবে তোরা? ছোট থেকে তো পানি ঝরে যাচ্ছে চোখ থেকে, এর কি বিরতি নেই? সবে মাত্র ভালোবাসা কি জিনিস বুঝতে শিখেছিলাম, বুঝেছিলাম ভালোবাসা কোনো রূপতার শব্দ নয়, এর বাস্তব ভিতর রয়েছে। কিন্তু কি হলো, এই ভালোবাসার বিনিময়ে বা পাশে থাকা ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওরা জেনে এসে বলে কেউ একাধারে ফোন দিয়ে যাচ্ছে। তাই ঘরে গিয়ে চোখের পানি মুছে ফোন ধরে কানে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, বেশ খুশি মনে হচ্ছে। কাহিনী কি লিসা? আমার মনে মাস হতে চলেছে আমার ক্রাশ। এটা কি খুশির খবর নয় দে? কেন বুঝি আলতো হাসে। তার জীবনে না হোক, তার বন্ধুদের জীবনে পছন্দের কেউ তো মিলেছে। তোর তো কাছের অভাব নেই, তা কোন ক্রাশের সঙ্গে বিয়ে হচ্ছে? আমার সব থেকে বড় ক্রাশ, যে আমার পুরো রীতি দখল করে নিয়েছে, বাকি ক্রাশদের চিটকে ফেলে দিয়েছে। দা ওয়ান অ্যান্ড ওয়ানলি কিং জিয়ন জাঙ্কুক। ধক্কে উঠে তার বুকের ভিতরটা। মনের মাঝে দুই চোখে ছুরি বিঁধে যাওয়ার কষ্ট কম পড়েছিল যে এবার অন্য আরেক দুই চোখে ছুরি এসে মুড়ে ট্রেনটা বিছানো করে দিয়ে গেল। হাজার পর কাঁপতে থাকে অনবরত। শুষ্ক চোখ থেকে বিয়ে পড়ে আবার অশ্রু, যা সে থামলো তেজ চিকন ঠোঁটের কাছে। হ্যালো তে, কি হলো? শুনতে পাচ্ছিস? সে কি জানে তার ছোটবেলার প্রাণীপ্রিয় বান্ধবীর মনে বড় সড়ো বিদ্রোহ চলছে? সে কি জানে তার বেস্ট ফ্রেন্ডের থেকে সে প্রিয় মানুষটাকে নিয়ে ফেলেছে? জানে না লিসা, সেই কারণে হয়তো বড় মুখ করে কলটা করেছে লিসা। তিনি নিজেকে শক্ত থাকতে পারছে না, কোনো বাধা মানছে না তার দু চোখ। ঢোক গেলে সে বলে, ও খুব ভালো, অবশেষে বিয়ের পাজনা পাঁচলে তোর। আই এম সো হ্যাপি মেরি চান। লিসা নিজে আনন্দের চোটে খেয়ালি করেনি। এর কণ্ঠে রয়েছে যন্ত্রণা। হঠাৎ মনে প্রশ্ন জাগে, আচ্ছা জাঙ্কুক রাজি বিয়েতে? হ্যাঁ, একটু আগেই ফোন দিয়ে বললো বিয়ে ফাইনাল। তারা নাকি যত তাড়াতাড়ি চায় এই বিয়েটা দিতে। সেই কারণে তোকে ফোন দেওয়া। শোন, আমার বিয়েতে আমাকে তৈরি কিন্তু তোকেই করতে হবে, মাস্ট বি। হাসপাস করছে তে। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে তার ছোটবেলার বন্ধুত্ব, এই দুটো না এত কষ্ট কেন? আস্তে আস্তে কান থেকে ফোন নামিয়ে ফেলে কল কেটে দেয় তে। ফ্লোরে হাত রেখে নিজের কপাল ঠেকিয়ে দুঃখে কেটে ওঠে ও। তবু কষ্টের ভার কমছে না কিছুতেই। কাঁদে নাকি কষ্টের ভার কমে, আজ কেন কমছে না? এভাবে বাধার সমান কষ্ট চিপে রাখলে তো মরে যেতে হবে। আমি তো ভেবেছিলাম জাঙ্কুক আমার জন্য এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যেমনটা আমি করি। সব ভাবনা সত্যি হয় না, তা প্রমাণ করে দিলেন জাঙ্কুক। আপনার সঙ্গে কাটানোর সব মুহূর্ত হয়তো আমার কাছে এসেছিল, আপনার কাছে নয়। জানি সবটা শুনছে দাঁড়িয়ে থেকে। মেয়েটার কষ্টে খারাপ লাগে ওর। সে যদি কিছু করতে পারতো, কিন্তু আফসোস কিছু করবার মতো সুযোগ সে পাবে না। কোথায় সে সাধারণ ভ্যাম্পায়ার আর কোথায় কিং কিম নামচুন। রাত প্রায় 1টার কাছাকাছি। রক্তপাত করে চোখ লাল করে একদিনে বসে আছে জাঙ্কুক। ওর কানে বারবার বাজছে তার বাবার বলা কথা, তোর মোরা মায়ের দিব্যি জাঙ্কুক, বিয়েটা তোকে করতেই হবে। আমার এই 39 বছর অপেক্ষা করে আবার বেঁধে যাবে। কাছাকাছি এসব মিলতে পারবো না আমরা। ভাগ্য সবসময় আমার সাথে কেন নিষ্ঠুর খেলা খেলতে থাকে। আমাদের অসম্পূর্ণ প্রেম কথাকে পূর্ণ করার যে স্বপ্ন দেখেছিলাম, সেটা মুহূর্তে ড্যাটের অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল। হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে ওঠে।
চোখ সেদিকে দেখতে পায় জানির ফোন করেছে। ফোন তুলতেই প্রিন্স তেজ জানি না কি হয়েছে, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের মতো। তার সহ্য না করতে পেরে ওর মতো কাঁপছে, বুঝতে পারছে না কি করবো। ওর কাঁপুনি বেড়ে যাচ্ছে। প্রিন্স জাঙ্কুক কোনো রকম উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। কোট ঘাড়ে কাছে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় দরজা খুলে। আধ ঘন্টা পর জাঙ্কুককে দেখে চিন্তার রেশ খানিকটা হলেও কাটে জানির। দরজা খুলে দিতে হুড়মুড় করে ঢুকে পড়ে বাড়িতে। একটা শব্দ না বলে সরাসরি ঢুকে যায় তের রুমে। চাঁদের মুড়িতে অস্পষ্ট ভাষা কিছু একটা বলছে তের পাশে বসে তার কপালে হাত রাখতেই পিটপিট করে তাকাইতে। তার চোখ দিয়ে সবটা খোলাটা দেখছে, কিন্তু জাঙ্কুকের অস্তিত্ব চিনতে একটুও ভুল হয়নি ওর। অন্যদিকে ফিরতে জাঙ্কুক থেকে আশ্রয় করে নিজের বুকের সঙ্গে চেপে ধরে, মূর্তি জাঙ্কুকের বুকে জ্ঞান হারাতে। কি হয়েছে ওর প্রিন্স, কিছু বুঝতে পারলেন? ওর তো জ্বর আসেনি, এর শরীর তো গরম থাকতো। এখানে তোর পুরো উল্টো বিষয় হচ্ছে। শরীর আমাদের মধ্যে বরফ এনে ঠান্ডা হয়ে যাচ্ছে, থেকে এই ঠান্ডা সহ্য করতে হবে জানি। আস্তে আস্তে ওর আসল রূপ বেরিয়ে আসছে, পরিপূর্ণ ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে ও। তাই আমাদের মতোই ওর শরীর ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। ওকে সহ্য করতে হবে ঠান্ডা, আমার কিছু করার নেই জানি। চারিদিকে আগুন পড়ছে, একটু নড়ে উঠিতে চোখ বন্ধ থাকা অবস্থায় চোখ মুখ কুচকে যায় তার। কেউ তাকে জোরে চেপে ধরে শুয়ে আছে সেটা বুঝতে পারছে সে। নিজের ফোলাফোলা চোখে তাকাচ্ছে জাঙ্কুককে দেখে চোখ থেকে ঘুম ছুটে যায় ওর। ধরপড়িয়ে উঠতে জাঙ্কুক জেগে যায়। জাঙ্কুক চোখ করে তের দিকে তাকাতে খেয়াল করে চোখ জল গাঢ় লাল হয়ে গিয়েছিল উঠে, মুখটা লাগছে শুকনো শুকনো করে। আবার আবিত ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মুখ ফিরিয়ে নিতে তার আর কোনো অধিকার নেই মানুষটাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করার। আপনি এখানে এই সময়? তুমি রাতে ভীষণ কাঁপছিলে, তাই এসেছি। কিন্তু এভাবে আমাকে জরুরি রাত কাটিয়ে দেওয়ার বিষয়টা বেশ আপত্তিকর জাঙ্কুক। আপনি পারতেন জিমিনকে ফোন করতে। তার কণ্ঠে গভীরতা, তার অত ব্যবহারে বিস্মিত চোখে তাকা জাঙ্কুক। এমন করছে যেন আগে আমরা একসঙ্গে সময় কাটাইনি। আগের কথা আর এখনের কথা আকাশ পাতাল তো বাদ জাঙ্কুক। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ড লিসার সাথে। আমি যেন কোনোরকমভাবে আমাকে ভুল বুঝুক, তাই সোনি বলছি। আগের কথা এখনের কথা অনেক আলাদা। চোখ বড় থাকা জাঙ্কুক ও যা ভেবেছে বসে তাই হলো। লিসাই সে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। তবে তার অপব্যবহার মানতে পারছে না জাঙ্কুক। তার বলা প্রত্যেকটা কথা জাঙ্কুকের মস্তিষ্কে আঘাত করছে। কিন্তু কি করবে সে? কিছু কি করার আছে? ও পারবে না অন্য কাউকে বিয়ে করতে। জাঙ্কুকের বুক ছেড়ে বেরিয়ে আসতে চাইছে তার মনে কথাগুলো। তার সামনে থাকা প্রেসকে চেষ্টা করে বলতে ইচ্ছে করছে, কি করবো আমি? আমাকে কোনো পথ দেখাতে, এভাবে বাঁচতে পারবো না। শুনেছি একটা ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আমাকে তো সবটা কেন ব্যতিক্রম হচ্ছে? কি দোষ করেছি আমি? হাহাকারে ভরে আসে জাঙ্কুকের ভেতরটা। গলায় বলে, আমি আসছি। নিজের গতিতে বেড়েছে জাঙ্কুক। সব জিনিসটা নদীর স্রোতের মতো। স্রোত যেমন সারা জীবন বহমান থাকে, তেমনই সময়ের ক্ষেত্রেও তাই। সময় একবার বেরিয়ে গেলে তা হাজার সাধনা করে ফিরে আনা অসম্ভব। চোখের পলকে কেটে যায় 8 দিন। রাত পেরোলেই বিয়ের বাজনা বাজবে তের, ভালোবাসা মানুষটির এবং প্রিয় বান্ধবীর। নিজের ভাগ্যকে খুব সহজে মেনে নিয়েছে দিয়ে। সে বুঝে গিয়েছে জাঙ্কুক নামক মানুষটি তার ভাগ্যেই নেই। আজ পূর্ণিমা, কাঁধে ব্যাগ ঝুলে ছোট ছোট ধাপ পেলে হাঁটছে তে। হঠাৎ ওর ওপর চাঁদের আলো পড়ে, মাথা ঘুরে উঠে ওর। এক অন্যরকম অস্বস্তি তৈরি হচ্ছে। চাঁদের দিকে তাকাইছে, তার চোখ সবুজ বর্ণে হয়ে আসে। আস্তে আস্তে ফুটে ওঠে তার হাতের পায়ের রগ। হুট করে বড় হয়ে যায় তার হাতের নখগুলো। ঠোঁটের দুদিক দিয়ে বেরিয়ে আসে দুটো সরু ও চিকন দাঁত। হাঁ করেতে অবাক করার বিষয় হচ্ছে আজ সবকিছু ওর সঙ্গে অসজ্ঞানে হচ্ছে। ও সবকিছু দেখতে পাচ্ছে, হয়তো দৃষ্টিতে তাকায় নিজের দিকে। কি হচ্ছে আমার সাথে? নিজের গালে হাত বোলাইতে প্রচুর তৃষ্ণা অনুভব করে সে। গলায় হাত দেয়, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেতে প্রচুর ঝোপের ভিতরে ঢুকে আসে সে। অস্পষ্ট চোখে সবকিছু ঝকমকে এবং স্পষ্ট হয়ে ওঠে। রাত হওয়া সত্ত্বেও সবটা দেখতে পাইতে। তাতে কিছু দূরে দেখতে পায় সে রহস্যময় কুয়াটা। যে এগোতে নিবে তখনই পায়ের কাছে ভাঙা আয়নার টুকরো পায় সে। নিজের চেহারা দেখতে হালকা ঝুঁকে পড়ে সে। নিজের এমন ভয়ঙ্কর রূপ থেকে আটকে ওঠে ও। কানে হাত থেকে বলে, এটা আমি মানি না, আমি এমন নই, হতে পারে না এমন। চিৎকার দিয়েও সত্যিটা পাল্টে চায় না। সে আজ সব কেনে আসল রূপে এসেছে। আজ থেকে তাকে মেনে নিতে হবে সে একজন ভ্যাম্পায়ার। একটা সময় ভয়ানকভাবে হুঙ্কার দিয়ে উঠে দিয়ে তার হুঙ্কারে কেঁপে ওঠে আশপাশের পরিবেশ। তৃষ্ণা মেটানোর জন্য কোনো কিছু না পেয়ে সেখানেই ক্লান্ত হয়ে পড়েতে একসময় গা এলিয়ে ধপ করে পড়ে যায় মাটিতে। আধভাবে চোখ মেলেতে নিজের ভয়ঙ্কর রূপ মনে পড়তেই মৃদু চিৎকার দিয়ে উঠে বসে। সে চিৎকার সন্তুষ্ট হয়ে হাতে একটা গ্লাস নিয়ে ঘরে আসে জানি। তোমার জ্ঞান ফিরেছে? কেমন আছো এখন? জানিকে দেখে গড়িষ্ঠ হয়ে বসে পড়েতে তার মস্তিষ্কে একটা কথাই ঘুরতে থাকে, সে সাধারণ মানুষ নয়, সে ভয়ঙ্কর কোনো প্রাণী। জেনের কাছ থেকে তাকে দূরে থাকতে হবে। জেনে ফুল কুচকায়, ক্ষীণ গলায় বলে, কি হয়েছে?
এমন করছো কেন? ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক ঠিক আছি। এই নাও, এটা খেয়ে নাও, ভালো লাগবে, এটা তোমার দরকার। খেয়ে নেবো, চাও তুমি? জানি বিষয়টা অদ্ভুত লাগে, তবে প্রকাশ করে না। ক্লাসে জামুক কিছু রক্ত মিশাতে বলেছিল শরবতের সঙ্গে, যার সঙ্গে শরবতের রং লাল হয়েছে। জামুকের ধারণাতে অতিরিক্ত রক্তের পিপাসার কারণে নিজের আসল রূপে আসতে বাধ্য হয়েছিল। তাই জানিকে সে কাজটা করতে বলছে। সে শরবত হাতে নিয়ে প্রথমে নাক ছিটকাইতে, এক মুহূর্তে শরবতের মধ্যে থেকে একটা অদ্ভুত ঘ্রাণ আসতে চোখ বন্ধ করে ফেলতে। একটাও খেয়ে ফেলে সমস্ত রক্ত মেশানো শরবত, মিটে যায় তার তৃষ্ণা। অনুভব করে এক তৃপ্তি, উড়ে যায় সে। মনে হয় জামুকের কথা, কাল ওর বিয়ে। সবটা কেন জানি শুরুতেই ভেঙে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে, নিজের চোখ মুখে হাত বুলিয়ে আনমনে বলে, কি আমি, কি আমার আসল পরিচয়? হঠাৎ মেজাজের টন বেজে উঠতে আয়না থেকে চোখ সরিয়ে ফোনের দিকে তাকায়। হাতে বিমান করতে জামুক নামটি দেখে হৃদয়টা এক মুহূর্তে শীতল হয়ে যায়। তের হার্টবিট ফাস্ট হতে শুরু করে। মানুষটা সে যত ইগনোর করতে চাইছে, যেন ততই তার সমস্ত জুড়ে জায়গা দখল করছে সে। কিছুক্ষণ স্থির হয়ে ম্যাচটা ওপেন করেতে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাইতে, এখন এবং এই মুহূর্তে। যদি তোমার ইচ্ছে হয় তবে সেই নদীর ধারে তুমি চলে এসো, সেখানে আমাদের অনুভূতি প্রকাশ হয়েছিল। ম্যাচটা পরে কিছুক্ষণ চুপ থাকেতে, মাথায় আসে হাজার চিন্তা ভাবনা। তার ধারণা মতে তো সাঙ্গুক মানুষ, সে একটা প্রাণী। যতদূর তার মনে হয়েছে সে একজন ভ্যাম্পায়ার। তার সঙ্গে মানুষের কখনো মিল হওয়া সম্ভব নয়। সব ভাবনা মাথা থেকে নাড়িয়ে ফেলতে মাথা চেপে ধরলে ভাবতে থাকতো শুধুমাত্র জাঙ্গুকের কথা। সে জাঙ্গুকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আজকে যখন লোকটা তাকে ডেকেছে তখন তার যাওয়া উচিত। হয়তো এটা তার সঙ্গে শেষ দেখা। নিজেকে সান্ত্বনা দিতে বেরিয়ে পড়ে জাঙ্গুকের সঙ্গে দেখা করতে। জাঙ্গুক, ভাবনা রেস কেটে যায় জাঙ্গুকের। জাঙ্গুকের দিকে তাকাতেই ভেতরটা কেঁপে ওঠে তের। মনে একটা প্রশ্ন নাড়াচাড়া দিয়ে ওঠে, লোকটা কি ঘুমায় না? জাঙ্গুকের চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে, মাথার চুল নেই পরিপাটি, সবসময় খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখার অভ্যাস তার। তবে দাঁড়িয়ে আগের থেকে বেশ বড়সড় হয়ে গিয়েছে। একদিন জাঙ্গুকের দিকে ঠিকমতো তাকায় নিতে, তাই এসব পরিবর্তন তার খেয়ালও আসেনি। আজ মনোযোগ দিয়ে দেখছে। শুনুকে যেতে প্রশ্ন করে, কেন ডেকেছেন? কোনো কাজ ছিল? কাজ তো অনেক রয়েছে তে, সেসব কাজ শেষ করার সুযোগটুকুই তো পেলাম না। ঘোরা চোখের পাপড়ি বারবার নাতে থাকে তের। জাঙ্গুকে এসে পেছানোর কথা আকামাতা খুঁজতে থাকে সে। দমকা হাত শুয়ে দিয়েছে দুইজনকে। দুইজন শুনতে পায় দুজনের নিঃশ্বাসের শব্দ। দুজনের নিঃশ্বাস প্রচণ্ড ভারী। প্রতিটা নিঃশ্বাস ফেরার সঙ্গে যেন কষ্টগুলো উপচে পড়ছে। তো এবার স্পষ্ট ভাষায় বলে, কি বলতে চাইছেন? কাল আপনার বিয়ে, আপনার এভাবে দেখা করতে আসা ঠিক হয়নি জাঙ্গুক। আপনার চা বলা তাড়াতাড়ি বলুন, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। আমার বিয়ে থেকে তুমি খুব খুশি? আমার খুশি বা খুশি, বিয়েতে কি কোনো প্রভাব ফেলে? জাঙ্গুক আচমকাদের হাত জোড়া ধরে নিজের বুকের পাশে রাখে, খতমটা খেয়ে যাইতে। মানুষটাকে যে কোনো মূল্যে দুর্বল করতে চায়। আমি আর পারছি না কে, চলো আমরা পালিয়ে যাই, সেখানে কেউ খুশি পাবে না আমাদের। জাঙ্গুর কথা একটা বাচ্চাদের মতো জেদ খুঁজে ফেলতে, তবে তে তো আর তার বাচ্চা মেয়েদের সাথ দিলে চলবে না। নিজের হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে মুখ ঘুরে নিয়ে এসে, আপনার বোঝার যথেষ্ট বুদ্ধি হয়েছে জাঙ্গুক, আপনাকে এসব মানায় না। আপনিও জানেন আপনাকে লিসাকে বিয়ে করতে হবে, আমিও জানি। জাঙ্গুক দেখে তার নিষ্ঠুর থেকে, হ্যাঁ মেয়েটা আগে থেকে অবশ্যই নিষ্ঠুর হয়েছে, হয়তো তাকে অবজ্ঞা কি করে করতে পারে। জাঙ্গুক ভিতর থেকে প্রচন্ড ভেঙে পড়েছে তের এই ব্যবহারে। মাঝে মাঝে তার ভালোবাসা মানুষের বলে মাথা রেখে মন খুলে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সেই অধিকার যে ছেলেদের দেওয়া হয়নি। ছেলেদের নাকি কাঁদতে নেই, অন্তত সব রকম যন্ত্রণা, সব কষ্ট চেপে রাখতে হয়। জাঙ্গুকও সবটা চেপে রাখছে ভিতরে, তবে এখনো একটা ক্ষীণ আশায় বেঁচে আছে সে। বিশ্বাস আছে তার নিষ্ঠুর ভাগ্যের উপর, ভাবো তাকে ফেরাবে না। জাঙ্গুক দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে, কিন্তু আমি তো লিসাকে কখনোই সুখ রাখতে পারবো না তে। আমি তোমাকে কোথার মাঝে থামিয়ে দেয়তে। সে শুনতে চায় না সে কথা। সে দ্রুত গতিতে জাঙ্গুকের দিকে ফিরে বলে, এই কথা দয়া করে, আমি আর সেই কথা শুনতে চাই না যে কথা আপনি বলতে চাইছেন। আপনার মনের কথা আমার লক্ষ্মী অব্দি শিরণ জাগাতে পারে, আর এর ফলে হতে পারে নিজের পুরনো বন্ধুকে ধোকা দেওয়া, যেটা আমি চাই না জাঙ্গুক। এসব বলে কি তুমি স্যাক্রিফাইস করছো? জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে আর প্রশ্ন করবেন না দয়া লাগে। বিদ্যুতের গতিতে উদয় হয়ে যাইতে জাঙ্গুক তাকে আটকাতে গিয়েও পারে না, চোখ বন্ধ করে কাছে হাত দিয়ে আঘাত করে। শিট, সবটা হয়ে গেল এলোমেলো। পরের দিন ইয়ানো জিমিন আজকে এসে বিয়েতে আসছে, তার ইনভাইটেশন পেয়েছে। জিমি যখন শুনেছে জাঙ্গুক বিয়েতে রাজি হয়েছে, তখন থেকেই তার হিসাব মেলাতে পারছে না। যেটার জন্য সে আজ সাধারণ মানুষের মতো কাটাচ্ছে, তার সফল হচ্ছে না। কবে চিন্তা করে যায় জিমিন। চারদিকে বিয়ের আমেজ,
ধুমধাম করে বিয়ে অনুষ্ঠান আয়োজন না করা হলেও বিয়ে বিয়ে ভাব ছড়িয়ে পড়েছে চারিপাশে। কিম নামজুন চান দ্রুত বিয়ের কাজ ছেড়ে ফেলতে। জাঙ্কুক যে কখন বেগে বসে তার ঠিক নেই। ড্রেসিং রুমের বড় আয়নার সামনে টুরের সিদ্ধারা সোজা করে দুই হাতে ব্রেকে বসে আছে জাঙ্কুক। তার দৃষ্টি স্থির আয়নার দিকে। মনে মনে অসংখ্য বার নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। তার মনটা বারবার বলে উঠছে, ছি প্রিন্স জাঙ্কুক, ছি। যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করলি, যার জন্য তুই নিজের জীবনের সময় থামিয়ে রাখলি, আজ তাকে প্রিয় ধরে রাখতে পারলি না, এই নাকি তোর ভালোবাসা? তুই আদৌ জিজুকে ভালোবেসেছিলি তো? তার মধ্যে তীব্র প্রতিবাদ জানায় তার মনের কথায়। কেন কেন এত সন্দেহ তোর? ভালোবাসার বাবার কসমের তুলনায় রয়েছে আমি, জানি না কাকে বেছে নিব। তাই বলে একবার চেষ্টা করে দেখবি না? তুই ভুলে যাস না, শুধু তোর জন্য আমার নিষ্পাপ বোনটা নিজের প্রাণ ত্যাগ করেছে অবহেলায়। আমি মানছি তোর ভালোবাসা সত্যি, তাই সে আবারও পুনর্জন্ম নিয়েছে, আর আমি তোর পাশে আছি সব সময়। চেষ্টা কি কম করেছি? যা করছি তার উপর বিশ্বাস আছে। আমার অপেক্ষা বিফলে যাবে না জিমিন, কিছুতেই না। আমি শেষ পর্যন্ত আশা রেখে যাবো যে আমার হবে। আমি আর শেষ থেকে ছাড়বো, প্রতিটা অপরাধের শোধ নিব আমি। সে ইতিমধ্যে নিজের পরিচয় জেনে গেছে, সব কিছু সামনে আসছে আর কতক্ষণ। তাই সব সামনে আসার আগে তোকে কিছু করতে হবে, কিছু একটা কর তুই। ও কিন্তু তোকে ওর খুনি ভাববে। আমি যতই ওকে বোঝাই, ও ওর চোখকে অবিশ্বাস করবে না জাঙ্কুক, কোনোভাবে করবে না। জাঙ্কুক শুধু নিষ্পাত তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকরা পৌঁছে যায় লিসাদের বাড়িতে। বিয়ের জন্য বিয়ের করে টানা হয়, গায়ে বিয়ের সাজ। জাঙ্কুক তো চোখ ব্যস্ত হয়ে পড়ে দেখে খুঁজতে, মনে হচ্ছে কে ওর কাছে আছে। জাঙ্কুক খুঁজে পাচ্ছে না কেন, বিবি করে বলে ওঠে, কে কোথায় তুমি? আই উস একটা মৃত্যা ঘটে যাক। বিয়ের কনেকে নিয়ে এসে বসানো হয় জাঙ্কুকের পাশেই, কনের মুখ মাথার কাপড় দিয়ে ঢাকা। লিসা, শেষমেশ তুমি বিয়েতে রাজি হলে? কেন কেন লিসা? লিসা নজরে ওঠে। লিসার হাতে স্পর্শ লাগে জাঙ্কুকের হাতের সাথে, অচেনা অনুভূতি লাগে জাঙ্কুকের মনে। ও বাক্সকে তাকায়, ও হুট করে জোরে প্রশ্ন করে বসে, কে তুমি? লিসার মা এগিয়ে আসেন। কেন জাঙ্কুক বাবা? ও লিসা না, ও লিসা হতেই পারে না। সহসা মুখের উপর থেকে কাপড় তুলে বিয়ের সাজ থাকা মেয়েটি। সবাই প্রত্যেকের মতো চমকে ওঠে, এ কি বাস্তব নেই কল্পনা? বিয়ের সাজে বসে আছে, মুখে নেই কোনো রকম কৃত্রিম সাজগোজ, যেন এক প্রকার তাড়াহুড়ো করে সেজে এসেছে বসে আছে। আশেপাশে মানুষরা চিৎকার করে বলছে, বিয়ের কোনো অদ্ভুত হয়েছে। লিসা হতন্ত হয়ে জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে কি রে? তুমি কেন তাও আবার বিয়ের সাজে? আমার মেয়ে কোথায়? হুট করে কেটে ফেলে। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে থাকে ওর দিকে। তার কান্না করার কারণ কেউ বুঝতে পারছে না। জাঙ্কুক অরমের চরম সীমায়। কিংবা বিরক্ত হয়। সেই মেয়ের থেকে সে দূরে রাখার চেষ্টা করছে ছেলেকে, সেই মেয়েটাই কিনা আজ বিয়ের কোণে সেজে বসে আছে। ভাবা চাই? উনি পড়া গলায় বলে, কানাটা বাদ রেখে বলো, বিয়ের কোণে কোথায়? তিনি নিজের মনকে শক্ত করে অতি শান্ত সুরে বলে, লিসার আন্টি, ওকে খুন করা হয়েছে। সবাই অতি ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বিয়ের কোণে বিয়ের দিন খুন, বিষয়টা পেয়েছে সাংঘাতিক। লিসার মা কিছুক্ষণের জন্য থমকে পড়েন, কাঁপতে শুরু করেন উনি। কিছু বলে ওঠেন, কি বলছো তুমি? আমার মেয়ে? না, আমার মেয়ে কিছু হতে পারে না। সব সামনে না পেরে সিঁড়ি ঘেঁষে বসে কাঁদতে শুরু করেন লিসার মা। জাঙ্কুক বেশ ধাক্কা খেয়েছে বিষয়টাতে। লিসার মা তখন সাধারণ মেয়ের খুন কে আর কেনই বা করতে যাবে? ওর মা তো আসছে না, পাশে তাকে দেখে জীবন ভীষণ রেখে আছে, সাথে চোখে পানিও। সেমিনের চেয়ারে কেমন একটা পরিবর্তন। জাঙ্কুকের কাছে অদ্ভুত লাগলো বিষয়টা। কি উল্টো কথা বলছো তুমি? তোমার কথা কেন বা বিশ্বাস করবো আমরা? করেছে উঠুন কি নামছুন? জাঙ্কুক সঙ্গে চোখ রাঙিয়ে বলে ওঠে, ক্যাট, মিথ্যা বলে কি লাপর? সেখানে লিসা ওর সবচেয়ে কাছের বন্ধু। আপনাদের বিশেষ না হলে আপনারা উপরে কি দেখতে পারেন। আসুন আসুন আপনারা। আরও উপস্থিত আছেন সেখানে। তাই এমন কর্মকাণ্ড দেখে অথবা তিনি পাশে থাকা ইউনিকে হিসেবে বলে ওঠে, দেখেছিস মেয়ের কাণ্ড? যাই হয়ে যাক, ওকে বিয়ে করে সে আসতেই হবে। প্রিয়াতক মেয়ে কথা হার। আহ মা, তুমি জানো না যা তা নিয়ে কথা বলবো না, চুপ করো। তোকে ভিতরে আসেতে পিছন পিছন আছে জাঙ্কুক সহ অনেকেই। ঘরের ভেতর ঢুকেই রক্তের গন্ধে জাঙ্কুকের মাথা চক্কর দিয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করে নেয় সে। পেটের পাশে লিসার রক্ত দিয়ে দেখে সবাই যে নাকাশ দিয়ে পড়ে। কেউ কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। লিসার মৃতদেহের সামনে চিৎকার করে কান্না করতে শুরু করে লিসার মা। নিজের মেয়ে ছাড়া কেউ নেই ওনার। সেই মেয়ে আজ ওনাকে একা ছেড়ে চলে গেল। এর থেকে বেশি কষ্টের আর কিছুই হতে পারে না। জিমিন তের কাঁধে হাত রাখতে দিয়ে মনে হেসে বলে, দেখ না জিমিন,
লিজা কিভাবে ঘুমাচ্ছে আর উঠবে না, তাই না রে জিমিন? সবাই ভেঙে পড়ে। জাঙ্কুককে হাত থেকে লিসাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। ফুরকুসকে লিসা গালে হাতে কড়ায় রাখা আঘাত করে পর্যবেক্ষণ করতে থাকে সে। এই আঘাত কোনো মানুষের হতে পারে না। কয়েক পরিস্থিতি বলে ওঠে, কে কে লিসাকে মারলো? এটা আমাদের আগে জানা জরুরি। হ্যাঁ ঠিক বলছিস। কে? তুমি তো লিসার সাথেই ছিলে, কি করে ওর সাথে এসব ঘটলো? সব সন্দেহ কিন্তু তোমার দিকে যাচ্ছে। দেখে উদ্দেশ্য শব্দকণ্ঠে বলে ওঠে নামছুন। সবসময়তে তাচ্ছিল্যের সাথে আসে। জাঙ্কুকের বুকের ভেতরটা ধক করে উঠে তের হাসিটায়। ও ভীষণ কষ্ট পেয়েছে, তের চোখ পড়তে পারছে সে, তবে কিছু বলছে না জাঙ্কুক। ও লিসাকে দেখছে। লিসার মৃত্যু একদমই চায়নি সে। লিসার নিঃসন্দেহে ভালো মনে নেমেছিল, যাকে বলে একদমই সরল। সে ধীর পায়ে গিয়ে হাঁটু ভাঁজ করে তের সামনে বসে। সবার সামনে ওর গালে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, কি হয়েছিল তখন? আমাদের খুলে বলতে? পাশ থেকে জিমিন বলে উঠল, আমি বলছি। ওর পক্ষে এখন এগুলো বলা সম্ভব না। কিছুক্ষণ আগে লিসা, আমি জিমিন এসেছি, আই তোকে তৈরি করে দিই। সময় নেই হাতে। পদ্ধতি লিসার কোনো রকম আওয়াজ পাওয়া যায় না। তাকে দেখে লিসা কোনো সাড়া দেবে না, বিষয়টা অবিশ্বাস্য। কোনো দৃষ্টি আসলে তাকায় ওরা, কিন্তু লিসা কোথাও ছিল না। জিমিনের কাছে খটকা লাগে। এই মেয়েটা কোথায় গেল? জানি না জিমিন, আমি তো বললো ও উপরেই আছে। কথা বলতে বলতে একটা শব্দে কান খারাপ হয় জিমিনের সাথে কেউ। কোনো চোখের আওয়াজ শুনতে পাচ্ছে তারা। চোখ চোখ করে বেলকনির দিকে তাকায় ওরা। তো কিছু বলতে না ইশারায় তাকে থামিয়ে দেয় জিমিন। এবার এগিয়ে যাবে বেলকনির দিকে। ফিসফিস করে বলে ওঠে, কিছু শুনতে পাচ্ছিস তে? আওয়াজ নিচ থেকে আসছে, আর একটা মেয়ের আওয়াজও আসছে। এটা লিসা না তো জিমিন? জিমিন চমকে ওঠে, অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে ওর সারা মুখে। দেরি না করে রেলিংয়ের উপরে উঠে এক লাফে জিমিন দেওয়া হয়। জিমিন তুই কি করে? এখন এগুলো বলার সময় নয় তে, আগে লিসাকে বাঁচাতে হবে। তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। তোর কোনো রকম কথা না শুনে বিদ্যুতের গতিতে উধাও হয়ে যায় জিমিন। তে হতভাগ জিমিনের কাণ্ডে মুহূর্তে তেও উধাও হয়ে যায়। জিমিন যত এগোতে থাকে ততই প্রখর হতে থাকে মেয়ের কণ্ঠ। আরও কয়েক ধাপ এগোতেই ওর চোখে পড়ে উপর হয়ে পড়ে থাকে একটা মেয়ের দিকে। আকাশ থেকে পড়ে জিমিন, তার দুটো পা কাঁপতে শুরু করে। পড়ে থাকা মেয়েটি মৃদু নড়ছে আর সাজা চেয়ে চলছে। তৎক্ষণাৎ কারো দুটো পায়ের শব্দে মাথা উঠে সামনে তাকায় জিমিন। দ্রুত গতির সামনে এগিয়েও যখন কাউকে দেখতে না পায়, তখন ফিরে আসে রক্ত জখম হয়ে পড়ে থাকা মেয়েটার কাছে। মেয়েটাকে সোজা করতে চোখে ভরে ওঠে পানি। লিসা! তখন ঘরে কে আসে? জিমিন, লিসা কো? লিসা! এই তোর কি হয়েছে? চোখ খোল লিসা। জিমিন রে, লিসা কেন তাকাচ্ছে না? ওর কি হয়েছে? আলাদা করে তাকানোর চেষ্টা করছে লিসা, তার চোখ বারংবার বন্ধ হয়ে আছে। অতি কষ্ট করে লিসা সেটাকে দেখতে পেয়ে মুখে একসাথে হাসি উঠে ওঠে লিসার। তার আশা তার প্রাণপ্রিয় বান্ধবীরা তাকে ঠিক বাঁচিয়ে নিতে পারবে। আঠারো করে বলার চেষ্টা করে, আমাকে বাঁচা ধরাতে জিমিন, বাঁচা না আমাকে। লিসাদের রক্ত আমাকে হাতটা নিজে গালে সময় চেপে ধরে। সব টাকা দুঃস্বপ্ন মনে হচ্ছে। হু হু করে শব্দ কেঁদে ওঠে জিমিন। ওরা কার ছিল লিসা? কেন তুই অবস্থা পড়লো? ওরা ভয়ানক প্রাণী ছিল, কি যেন বলছিল। আমি তেজ নাকি কি যেন একটা, আমি বাঁচতে চাইতে প্লিজ তোরা আমাকে বাঁচা। লিসা তেজু বলতে জিমিন বুঝে গেছে সবটা, এরা নিশ্চিত শত্রুপক্ষ। জিমিন বাধ্য হয়ে এবার নিজের আসল রূপে চলে আসে। জিমিন এমন রূপ থেকে বড় বড় চোখ করে তাকায়। জিমিন তুই? আমি কোনো সাধারণ মানুষ নইতে, এসব বলার সময় এখন আমার হাতে নেই। লিসাকে ঠিক করতে হবে আগে। জিমিন কিছু করার আগে লিসা মনে থাকা হাজার স্বপ্ন মারে চাপা দিয়ে আকাশে তারা হয়ে গেল। চারাকে সে একটা কথাই বলে গেছে, জানতো তোকে ভালোবাসে তাই না? জিমিন দুজন শব্দ করে কেঁদে ওঠে, লিসা লিসা। ওরা লিসাকে ওর ঘরে নিয়ে আসে। লিসার এমন ভয়ানক মৃত্যু অবিশ্বাস্য হয়ে উঠেছে। জিমিনের চোখ পড়ে গেছে চাপা দেওয়া একটা কাগজের দিকে। দেখে বলতে দেখে হাতে নেয় সেটা। ধীরে ধীরে ভাস খুলতে লিসার লেখা সুন্দর করে ভেসে ওঠে, বুঝতে দেরি হয়েছে, কিন্তু বুঝে ফেলেছিলাম তুই জাঙ্কুকে ভালোবাসিস, তা প্রচন্ড ভালোবাসিস। আমি যেদিন তোকে আমার আর জাঙ্কুকের বিয়ের কথা বলেছিলাম, সেদিনে আমার সন্দেহ হয়। পুরোপুরি নিশ্চিত হই তখন, যখন জাঙ্কুক নিজে আমাকে ফোন করে সবটা বলেছিল। সেদিন ওর কণ্ঠে আমি তোর জন্য ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। জাঙ্কুক কণ্ঠে ছিল তোকে না পাওয়ার এক অসামান্য যন্ত্রণা, যা যে কোনো মানুষের কথা বিকৃত করে দেওয়ার জন্য যথেষ্ট। কষ্ট হয়েছিল বটে, কিন্তু মনে হলো আমিও তো জাঙ্কুকে ভালোবেসেছিলাম। কিন্তু দুজনের মাঝে দ্বিতীয় ব্যক্তি ওই অবস্থান হতে চাই না আমি। তাই তোদের বিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিলাম।
আমি ঠিক সেই কারণেই কোণে সেরেছি। এটা লিসার শেষ ইচ্ছা ছিল। সবাই স্তব্ধ হয়ে পড়ে। আসলে বিরাজ করে পিনপিন নীরবতা। এই মাঝে সবাই চোখে দিয়ে জাঙ্গুকে হাতের এসে তারা নামজুলের সামনে শক্ত করে বলে, ড্যাড, তোমার অনেক কথা শুনেছি। মায়ের দোহাই বিয়ে চেয়েছিলে না? তুমি বলেছিলে এই বিয়ে আমাকে করতে হবে, অ্যান্ড আমি এই বিয়ে করব। দেখে বিয়ে করতে চাই আমি, আর এটাই ফাইনাল। নামজন কি বলবে ভেবে পায় না। তার ভালো মানুষের দিকে তাকিয়ে থাকা অলকভাবে জাঙ্গু দিকে এক চেয়ে বলে ওঠে, বিয়ে করতে চাও না তুমি? অত্যন্ত লিসার শেষ ইচ্ছা রাখার জন্য চোখে চোখে মনতা অবলম্বন করতে তার মনতা জাঙ্গুকে বুঝিয়ে দেয় তার মতামত। লিসার মা দুর্বল হয়ে বলে, আমি বলছি আমার মেয়ের শেষ ইচ্ছে রাখতে ভালো নিয়ে কোনো কিছুতেই কমতে নেই তার। এটা অদ্ভুত, কিন্তু আমার মেয়ের শেষ ইচ্ছে, তাই আমি চাই বিয়েটা হোক। সুগা নামজের কানে কানে বলে, বাবা, বিয়েটা নিয়ে নেওয়াই ভালো। আমার মনে হয় তেজু লিসাই ছিল, তে সাধারণ মানুষ। নামজন হাতছে বলেন, ঠিক আছে, আমি এই বিয়েতে আছি। থেকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই আমি। খুশি আনন্দ ছড়িয়ে পড়েছে, অন্ধকার মূল মেতে উঠেছে পৈশাসিক আনন্দে। এই আনন্দের মূল কৃতিত্ব মূলত জংশনই পাচ্ছে। তার মাথা আসছে তাদের সব থেকে বড় সত্যকে ধ্বংস করে ফেলেছে। তাই সেই আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো অলসে পড়াচ্ছে। আশেপাশে জ্বলছে আগুনের শিখা, কালো রঙের ফুলের সুবাস আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। বেশ ভয়ানক সুন্দর করে সাজানো হয়েছে তাদের মহলের কোনাহোনা। সংসুক দাঁত বের করে হেসে অদ্ভুত গ্লাসে নিজের পানীয় পান করছে। তার বাবা সেই মুহূর্তে কিঞ্চিত ফুকুসকে বলে ওঠে, সংসুক, তোর কি মনে হয় না মেয়ের মৃত্যুর খবর তাদের মা বাবাকে দেওয়া উচিত? কথাটা ভুল বলো নেই, এত বড় একটা সুখবর তাদের না জানালে হয়? চলো যাও যাক। দরজা খুলতে অধিক আলোর চোখ নেওয়ার চেষ্টা করে ইয়ংজন সুবিয়েন। তাদের মা বাবা, হ্যাঁ, আজও বেঁচে আছে বন্দি অবস্থায়। 22 বছর আগে তাদেরকে এখানে এনে বন্দি করা হয়। সবাই জানে ইয়ংজন সুবিন নিজের নির্দোষ হয়ে গিয়েছে ছোট্ট থেকে রেখে, কিন্তু কথাটা আদৌ ঠিক নয়। সেদিন তে বেবি অবজারভেশনে ছিল, তাই ওকে মেরে ফেলতে এসব খোঁজ পায়নি কিং লুসিফার। মা পেয়ে তার বাবা মাকেই ধরে নিয়ে এসেছিল তারা। প্রচেষ্টার পরেও বলেনি তাদের সন্তানের নাম বা ঠিকানা। সংসুক এসে তাদের মুখে থাকা কাপড় খুলে দেয়। কি চাই? সংসুক হাসিমাখা মুখে বলে ওঠে, আজকে আর কিচ্ছু চাই না। আজ তো তোমাদের একটা আমরা কিছু দেখাতে চাই, যা দেখলে তোমাদের পেট চমকে যাবে। কথাটুকু শেষ করেই যখন হাত দিয়ে একটা ঝটকা মেরে উপরে ইশারা করতেই একটা দৃশ্য উপস্থিত হয় তাদের সামনে। দৃশ্যগুলোতে স্পষ্টভাবে ফুটে উঠেছে জঙ্গল তার আসল রূপে লিজাকে আঘাত করছে, তাও খুবই জঘন্যভাবে। শেষমেশ লিজার গোড়ায় জঙ্গল তীক্ষ্ণ ধারালো 3টে নখ দিয়ে গভীর আঘাত করে। কারো পায়ের শব্দ পেয়ে পালিয়ে যায় সেখান থেকে। সেই গোড়ায় রাখা আঘাত থেকেই ঘটে লিজার মৃত্যু। সঙ্গে দৃশ্যটি হাওয়ায় মিলিয়ে যায়। ইউনুসমি হতবাক হয়ে তাদের দিকে দেখায়। তারা ঠিক তখনই বুঝে উঠতে পারেনি জংশুক ঠিক কি বোঝাতে চাইছে। জংশুক একটু ঝুঁকে দাদা যাচ্ছে বলে ওঠে, মেরে ফেলেছি তোমাদের একমাত্র মেয়েকে এই দুনিয়ার থেকেই সরে ফেলেছি আমরা। ইয়ংজন সুবিনের খুব ধক করে ওঠে। সবার করে থাকে সুবিন, তবে কিছু একটা ভেবে সামনে থাকে ইয়ংজন। তারপর হুট করে পাগলের মধ্যে হেসে ওঠায় চুপ হয়ে যায়। বাবা, ওই বোধ হয় মেয়ে হারানোর সাথে অবশ্যই পাগল হয়ে গেলেন। এদের বাঁচিয়ে কি লাভ? মেরে ফেলাই তো ভালো হয়। ইয়ংজনকে লক্ষ্য করে তাচ্ছিল সুরে বলে ওঠে জংশুক। জংশুকের কথা শুনে গর্জে ওঠে ইয়ংজন, ভুল করছো তোমরা, অনেক ভুল করছো। আমি জানি না কোন মায়ের কোল খালি করছো তোমরা, তবে আমার কোল এখনো খালি হয়নি। আমার মেয়েকে আমি অনুভব করতে পারছি, ও যেখানে আছে সুস্থ আছে। ইয়ংজনের কথা ভুল বুঝতে থাকায় কিং লুসিফার। জংশুক ইয়ংজনকে আঘাত করতে গেলে থামিয়ে দেয় লুসিফার। তীব্র দৃশ্যে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি বলতে চাই ইয়ংজন। কি অবাক হলে? যেই মেয়েকে তোমার মেরেছ সে আমার মেয়ে নয়, ও আমার নারীর ছেঁড়া সন্তান। ওকে চিনতে একটু ভুল হবে না আমার। বিশ্বতে যা দেখলাম তাতে আমি নিশ্চিত আমাদের মেয়ে নয় ও। আমাদের মেয়ে তো ছিল রূপনগরী রাজকন্যার মতো দেখতে। তাকে যে একবার দেখবে সে মোহিত হতে বাধ্য। ওরাই সবাইকে সম্মোহিত করার ক্ষমতা রাখতো। যে মেয়েকে তোমরা হত্যা করেছো সেই মেয়ের মাঝে আমার মেয়ের কোনো গুণই পাইনি। সুবিন ভাবুক হয়ে পড়ে, সত্যি তো, থেকে যত সুন্দরদের তৈরি করা ততটা ছিল না এই দৃশ্য থাকা মেয়েটার মধ্যে। না চাইতে আটকে ওঠে কিং লুসিফার। তবে কি ওরাই ভুল করে ফেললো? নিজের ছেলেকে ইসরায়েল দেখে ফিসফিসে বলে, কি বলছিস সব? তুই কি কাউকে মেরে এসেছিস নাকি? হতেই পারে না বাবা, আমি প্রমাণ পেয়েছি ওই লিসা কিছু। আর আমি 100% সে হয়েছে যখন খবর পেয়েছি ওর সঙ্গে জাঙ্গুকের বিয়ে হচ্ছে। বাবা, তুমি ভুলে যাচ্ছ, জাঙ্গুক আর যাই হোক অন্য কাউকে বিয়ে তো করতে পারে না ও। তাই তো ভাবলাম যে বিয়ের দিনই মিটিয়ে দেবো তেজুর, তাই তো করলাম। তুমি লুসিফার কোনটা বিশ্বাস করবে বুঝতে পারছে না।
বাবা এদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, মেরে ফেলি। না, আমিও দেখতে চাই ওদের ভাবনা কতটুকু সত্যি হয়। বাবা তুমি আমাকে অবিশ্বাস করছো? চোখ গরম করতে মাথা নিচু করে ফেলে চুপচাপ হয়ে যায় জংশু। সুমিন তাদের দিকে বিদ্রুপ হাসি হাসে। আর যাই হোক, তোমাদের সাথে এত বছর থেকে আমরা এটা জেনে গেছি 39 বছর আগে অধিক শক্তিশালী তেজুকে প্রিন্স জাংকুক মারেনি, মেরেছিলে তোমরা। হ্যাঁ তোমরা মেরেছিলে, যার কারণে আবার তেজু জন্ম হয়, তবে একটা মানুষের গর্ভে। আমাদের মেয়ে হয়তো জাংকুকে ভুল বুঝছে, কিন্তু সেই ভুল বোঝাবুঝি বেশি দিন টিকে রাখতে দেব না আমরা। লুসিফার ধমক দিয়ে ওঠে, চুপ, একদম চুপ। তোদের যখন ইচ্ছে তখন মারতে পারি আমরা, বুঝেছিস? কিন্তু আমাদের স্বার্থের কারণে মারতে পারছি না, তাই তোরা বেঁচে যাচ্ছিস, না হলে তোকে এক্ষুনি পারবেও না। রাগে কটমট করে লুসিফার জংশুককে ইশারা করে তাদের মুখ ধীরে দিতে। তবে কিন্তু লুসিফারের চিন্তার রেশ কাটে না, কাকে বলতে কাকে মারলো জংশুক।